16 ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ের বেশে। তাদের ঘিরে ছিল বিএলএফ মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে ওঠা 16 ডিভিশনের সদস্যরা। কারণ সত্যিকারের মুক্তিবাহিনীর সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় বাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এই আদেশ জারি করা হয়েছিল। প্রকৃত মুক্তি ফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান 16 ডিসেম্বরের অনেক পরে। এই ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় বাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযুদ্ধের নিজস্ব ধারা। কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আত্মত্যাগ। হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা। আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মুক্তিযুদ্ধের চেতনা। জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত। ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতি স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকেও বঞ্চিত হল। এজন্যই আজ অবধি ক্ষমতা বলয়ে যারা অবস্থান করছেন সেই সমস্ত বুদ্ধিজীবী, সামরিক বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেবার ন্যাক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তার নিজস্ব ধারায় বয়ে যেতে দেয়া হতো, তবে দখলদার বাহিনীর পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই। রক্তাহুতি দিতে হতো প্রতিটি পরিবারকে। এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন। এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরে নস্যাৎ করে দিতে পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা। দুর্ভাগ্য, তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাঁদহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় এবং সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা। 1970 সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়া সরকারের আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হওয়ার জন্য জনগণ তাকে সেই নির্বাচনে ভোট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগসাজশে 25 মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালির উপর স্বেচ্ছ সন্ত্রাস চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1970 সালে নির্বাচন হয়ে পড়ে অর্থহীন। বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও স্বেচ্ছ সন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবে 1970 সালে নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায়। বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তখন শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আওয়ামী নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। সশস্ত্র সংগ্রামের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই বিজয়ের পেছনে রয়েছে সমগ্র জাতির অবদান। সেক্ষেত্রে এই জাতির সংগ্রামের নেতৃত্বে একমাত্র দাবিদার হয়ে কোনো যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কব্জা করে নিল, তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব AK খন্দকার ও মাইদুল হাসানের মধ্যে প্রায় 4 ঘণ্টা এক দীর্ঘ আলাপ হয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কের মূল্যায়নের জন্যই সে আলোচনার সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তি ফৌজের ডেপুটি চিফ অব স্টাফ এবং জনাব মইলুন হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন পরামর্শদাতা। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজউদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনা হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথেই। জেনারেল অরোরা, ব্রিগেডিয়ার জ্যাকব, ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের কাউন্টার পার্ট। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন, তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চায়নি। এই নিয়ে মুক্তি ফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই। মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগরে কর্নেল ওসমানীর নেতৃত্বে একটি হেডকোয়ার্টার্স স্থাপন করা হলেও জনাব ওসমানীর কার্যক্ষমতা ছিল সীমিত। জুলাই মাস অবধি মুক্তিযোদ্ধা কমান্ডাররা হেডকোয়ার্টার্সের কাছ থেকে তেমন কোনো সাহায্যই পাননি সংগ্রাম পরিচালনা করার জন্য। বিভিন্ন সেক্টরের কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে AVM খন্দকার বলেন, আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছালাম তখন দেখলাম হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাবসেক্টর কমান্ডারদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং এ পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোনো সাহায্যই দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে কোনো সঠিক নীতিও গড়ে তুলতে পারেনি তারা। তবে তারা তখন চাচ্ছিল স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা জিয়ে থাক।
ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিয়ে তারা তাদের নীতি চূড়ান্ত করবেন। চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর এই ধরনের মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরীভাব এবং রেষারেষি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিরোধী মনোভাব দেখা যায় সেটা মুক্তিযুদ্ধের সময় থেকে ক্রিস্টালাইজ করা হয়। এ প্রসঙ্গে জনাব খন্দকার আরও বলেন, মুক্তিফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট, আবেগ, অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, বিভিন্ন ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে ক্রমশ আরও বেড়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য এবং সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট ছিল অতি সামান্য, যা ছিল মোটামুটিভাবে তা মুক্তিবাহিনীর জন্য কিছু যৎসামান্য হালকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সরবরাহ, কিছু লজিস্টিক সাপোর্টের বেশি কিছুই নয়। মুক্তিফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র এবং যুদ্ধ সম্ভারের উপর নির্ভর করে চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম। মুক্তিফৌজ কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভেতরে পাঠানো হবে। এই প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেন, সেক্টর কমান্ডারদের মিটিংয়ের পর একদিন জেনারেল অরোরা এলেন। মিটিং হল কর্নেল ওসমানীর সাথে। সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং নিয়ে। কতজনকে ট্রেনিং দেওয়া হবে, কোথায় ট্রেনিং দেওয়া হবে, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি করে রিক্রুটমেন্ট করা হবে, কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে। জেনারেল অরোরা প্রস্তাব দিলেন 5000 গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা করলেই হবে। শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনই অবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, এত অল্প সংখ্যক গেরিল দিয়ে কি হবে? জবাবে জেনারেল অরোরা বললেন, দিস আর দ্য পিপল হু উইল গো ইনসাইড, ব্লিড দ্য এনিমি অ্যান্ড অল দোজ থিংস। কর্নেল ওসমানী জেনারেল অরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার 2 লক্ষ মুক্তিযোদ্ধা দরকার। সেক্টর কমান্ডারদের সদ্য সমাপ্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, ট্রেনিং শুরু হলো। ট্রেনিং শেষ করে গেরিলারা ফিরে আসলো, কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল। এই সমস্যার জন্য পুরোপুরি দায়ী ভারত সরকার। ট্রেনিংয়ের পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করল। এতে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হলো। ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে রিক্রুট করা হয়েছিল। ট্রেনিংয়ের পর তারা নিজ নিজ সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে, এটাই ছিল তাদের আশা। ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে তারা রাজি হল না। ভারতীয় বাহিনী ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভেতরে তাদের কমান্ডের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা আমাদের হেডকোয়ার্টার্সকেও জানতে দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায় মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য। যুক্তি হিসেবে তাদের বলা হয়, মুক্তিযুদ্ধ চালাতে হাতিয়ারের সাথে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে। মুক্তিযোদ্ধারা এই ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায়। এর ফলাফল এবং প্রতিক্রিয়া ইভেন অ্যাট এ লেটার ডেট ওয়াজ ভেরি ব্যাড। মুক্তিযোদ্ধারা ডিড নট লাইক দ্য ওয়ে ইন্ডিয়ান আর্মি ওয়ান্টেড দেম টু বি ইউজড। অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এই সম্পর্কে তিক্ততা ছড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর মধ্যে অবিশ্বাসের জন্ম হয়। এই খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেওয়া হলো, আমাদের এই ট্রেন্ড গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে দিস উইল বি দ্য ডিজাস্টার অ্যান্ড ক্যাটাস্ট্রফি। বাংলাদেশি প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতেই দিতে হবে। এই সম্পর্কে ভারতীয় মিলিটারি হাইকমান্ডের প্রথম থেকে প্রচুর রিলাক্টেন্স থাকা সত্ত্বেও ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনিচ্ছা সত্ত্বেও নেহায়েত নিরুপায় হয়ে আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তিফৌজদের কাউন্টার ফোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা বাহিনী, র এবং সেনাবাহিনীর মিলিত চেষ্টায় গঠিত হয়েছিল বিএলএফ। সে এক অন্য অধ্যায়। ভারতীয় নেতৃত্বের এই ধরনের মনোভাবের 2টো কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, তাই তারা সবসময় মনে করত এদের উপর নির্ভর করা যায় না। দ্বিতীয়ত, তাদের মনে এমন একটা বদ্ধমূল ধারণা হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসেবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ। তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি। কিন্তু তেমনটি হয়নি। আমার মনে হয় এখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মধ্যে একটা ক্রেডিবিলিটি গ্যাপ হয়ে গেছে। আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার,
আমরা আমাদের দেশকে স্বাধীন করব। বন্ধুরাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্যই সেই সাহায্যকে অভিনন্দন জানাবো, কিন্তু নেসেসারিলি দিস ইজ আওয়ার স্ট্রাগল অ্যান্ড উই হ্যাভ টু ফাইট ইট আওয়ারসেলভস। তাছাড়া শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তা সানন্দে গ্রহণ করব। মোট কথা, স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারত ও আমাদের মধ্যে অ্যাপ্রোচ অফ মিউচুয়াল কনফিডেন্স ছিল না বা কখনো গড়ে ওঠেনি বিকজ অফ দেয়ার ওভারঅল পলিসি। এ কথাও সত্য, যুদ্ধক্ষেত্রের অনেক সেক্টরে ইন্ডিয়ান কমান্ডারদের কার্যকলাপে মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে, ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছে অনেক ক্ষেত্রে। সত্যি কথা বলতে গেলে 9 আগস্ট রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায়। 9 আগস্টের পর ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি রিয়েলি স্টার্টেড টেকিং ক্লোজার ইন্টারেস্ট। মঈদুল হাসান এই পর্যায়ে জিজ্ঞেস করেন, ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধহয় স্বাধীনতা পেত না, কি বলেন? খন্দকার সাহেব মঈনুল হাসান সাহেবের সাথে ভিন্নতা পোষণ করে বলেন, যদিও মুজিবনগরের অনেকে, এমনকি আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন, সংসদ সদস্যদের অনেকে ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাবার চিন্তাভাবনাও করেছিলেন। মুক্তিবাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশা বোধ করতেন। দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আঁতকে উঠতেন, ভাবতেন কি হচ্ছে, দেশে বোধহয় আর ফিরে যাওয়া হবে না। এই ধরনের পরিস্থিতিতে আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করতাম মুক্তিফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান আর্মি ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তির অবতারণা তৈরি করে যারা আমাদের মুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, তাদের সেই যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম, তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তান দখলদার বাহিনী অতি অল্প সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হতো মুক্তিফৌজের কাছে, কারণ দে হ্যাড নো চান্স টু ফাইট। Their morale was completely shattered and the losses would have been unacceptable to them. জনাব মঈদুল হাসান জবাবে বলেছিলেন, আপনার চিন্তাভাবনায় যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম। তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখাতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসেবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয়। প্রথমত, 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয়ত, বাংলাদেশের ওপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিকতা অর্জন করে। ক্ষমতায় বসানো হলো আওয়ামী লীগকে। যদিও দেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971, কিন্তু সৈয়দ নজরুল ইসলামের প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে 22 ডিসেম্বর 1971। ঢাকায় এসেই তাজউদ্দিন সরকার ঘোষণা করে তাদের সরকার বিপ্লবী সরকার। বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের লক্ষ্য। যদিও 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোনো অঙ্গীকার ছিল না। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। জনাব প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে। তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবী হয়ে থাকে, তবে সেই বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এদেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়ে গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এই দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলো নীতি ধরে রাখে। মস্কোপন্থী মুজাফফর এবং মনি সিং গং ক্ষমতাধর অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছা অনুসারে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয়, ঠিক সেই অবস্থাই হয়েছিল মুজাফফর ন্যাপ এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু সার্বিক আর্থসামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মুজাফফর আহমদ অর্থাৎ মুজাফফর ন্যাপের প্রেসিডেন্ট ছিলেন। তিনি আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেও অবস্থার চাপে 10 মে চট্টগ্রামে জাতীয় সরকার কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিলেন। জনাব তাজউদ্দিন এবং মুজিববাদের ক্ষমতার লড়াই। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ ছিল বর্জুয়া এবং পাতি বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং সমাজতন্ত্রীরাও ছিল। এই কারণে বিপরীতমুখী চিন্তাভাবনা দলে দ্বিধাদ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং সংঘর্ষের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ প্রচার করেছেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়।
তারা এসব বক্তব্য এবং প্রচারণাকে কেন্দ্র করে ইতোমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরে ক্ষমতার অন্তর্দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত করতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য 1972 সালের 10ই মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল ন্যাপের সভাপতি জনাব মোজাফফর আহমদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধাদের উপর অনাস্থা এবং যুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা, ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই চতুরঙ্গ তোফায়েল, রাজ্জাক, শেখ মনি ও আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন। তাদেরই একজন জনাব তোফায়েলকে দিয়ে 17 ফেব্রুয়ারি 1972 ঘোষণা করা হল মুজিববাদ কায়েম করব। মুজিববাদের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বললেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদে রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সুতরাং মুজিববাদ বিশ্বের 3য় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে মুজিববাদ কায়েম করা সোনার বাংলা গড়ার জন্য হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান। জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক এক উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়। 3রা জানুয়ারি 1972 সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশ ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা এবং সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কদর্য প্রচারণা নতুন করে শুরু করেন। তারা বলেন, শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য এবং শ্রদ্ধাবোধ নেই। স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আরেকটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধু সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা সংগ্রাম এবং প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনইভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যরা প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল। শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের 9 মাস নির্বাসিত ছিলেন পাকিস্তানের কারাগারে, সে অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়ার নাটক করে এদের অনেকেই বলেছিলেন, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগ ভাজন হয়েছি আমরা। তিনি ফাঁসি কাষ্ঠে ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতাই সেটা সম্ভব হয়নি। আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে রেখেছিলাম। এরকম আরও অনেক কিছু বলে তার কান ভারী করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতালিপ্সু যুব নেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের খেদ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলেই দেশে ফেরার মাত্র একদিন পরই 11 জানুয়ারি 1972 শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিন মন্ত্রিপরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুব নেতৃবৃন্দের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুব নেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হল, কিন্তু শেখ মুজিবের এই ধরনের আচরণে মনক্ষুণ্ণ হলেন দলের বর্ষিয়ান নেতারা। সদ্য প্রতিষ্ঠিত একটি দেশের জন্য এই ধরনের বিরোধ ছিল মারাত্মক ক্ষতিকর। 1972 সালের প্রায় গোড়া থেকেই মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট, সৃষ্টি করে অনৈক্য। 1972 সালের 12ই মে ছাত্রলীগের 4 নেতা খোলাখুলিভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়েন। জনাব রব ও শাহজাহান সিরাজ বলেন, মুজিববাদে তারা বিশ্বাসী নন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসবে জনমুক্তি।
অপরদিকে আব্দুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকী ঘোষণা করেন যে কোনো মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। অল্প কয়েকদিনের মধ্যেই সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী এবং মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন দুই গ্রুপই আলাদাভাবে মহাসম্মেলনের আয়োজন করে। শেখ মুজিব অবশ্য মাখনদের সম্মেলনেই নিজে উদ্বোধন করেন। ছাত্রলীগের ভাঙনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগেও কোন্দল ঘনীভূত হয়। ফলে শ্রমিক লীগও দ্বিধাবিভক্ত হয়ে যায়। মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান। তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একদিকে শেখ মুজিবের মুজিববাদ, অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আসম রব ৭২ সালের ৩রা মার্চ এক ভাষণে বলেন, জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা, শিল্পপতি, আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। ৮ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন, পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না, তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি। এর জবাবে ৭২ সালের ৫ই মে ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, মুজিববাদের প্রতি হুমকি বিপ্লবীদের সমাজতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ। ২৩ মে ৭২ সালে তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক দিন তারিখ ঘোষণা করেন ৭ই জুন থেকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ১৩ই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী দাবি করেন, মুজিববাদের ৪ নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। ৬ জুলাই তোফায়েল আহমেদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করেন, যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয়, তারা জাতীয় শত্রু। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশে সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দেব কিভাবে গণতন্ত্র সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে। ১৬ জুলাই নেতা জিল্লুর রহমান বললেন, মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এর বাস্তবায়নের মাধ্যমেই মানুষের সার্বাঙ্গীন মুক্তি হবে। একই দিন ঢাকায় মাখন সিদ্দিকী গ্রুপ ছাত্রলীগের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, মাওবাদী বিভ্রান্ত নেতৃত্ব, সিআইএর র এজেন্ট দল ও ছাত্রলীগ নামধারী বহিষ্কৃত নেতৃত্ব, পলাতক আলবদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটির মেম্বার, মুসলিম লীগার্স, জামাত, নিজাম, জমিয়তে ওলামা, পিডিপি সহ প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে বানচাল করতে চায়। ২৪ জুলাই ৭২ ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের মধ্যে বায়তুল মোকাররমে গোলাগুলি হল। ২১ জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতে মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়। একই দিন বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। সেই সম্মেলনে জনাব আসম রব ঘোষণা করেন, কার্ল মার্কসের পর সমাজতন্ত্রের কোনো নতুন সংজ্ঞা কেউ দিতে পারে না। সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখা চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে সেই সমাজতন্ত্রে কায়েম করা হবে। জনাব রব দৃঢ়ভাবে বলেন, মুজিববাদের ককটেল কোনো সমাজতান্ত্রিক রূপরেখা নয়। ২৪ জুলাই ৭২ মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপ ছাত্রলীগের একটি সভার উপর চড়াও হয়। তাদের হামলায় জনাব রব সহ শতাধিক ছাত্র আহত হন। পরে আহতদের একজন হাসপাতালে মারা যায়। ১৯৭২ সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য ১০০টি বৃত্তি দেয়। মেধা অনুসারে ১০০ জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। ৮ই জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪১ জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য ৪১ জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদে বিশ্বাসী ছিল না বলে প্রথম নির্বাচিত ৪১ জনকে বাদ দেওয়া হয়। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে মুজিববাদকে কেন্দ্র করে মতবাদ সৃষ্টি হয়। নেতাদের বিবৃতির বক্তব্যে এই বিরোধ ক্রমশই স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭২ সালের ১৮ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করেন, গণতন্ত্রের নীতি এবং আদর্শে দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁয়ে এক জনসভায় লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী বলেন, মুজিববাদের ৪ নীতি দ্বারাই দেশ চালিত হবে। তার কয়েকদিন পর ৩১ জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ১২ আগস্ট অর্থমন্ত্রী এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ ভাওয়ালের এক জনসভায় বলেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব। ২০ আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত।
রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন গণতন্ত্র কায়েম হবে, মন্ত্রী বলেন সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব, শীর্ষ নেতা শেখ মুজিব বলেন দুটোকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে। এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তকর এক চরম অবস্থা। আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগই নয়, সমস্ত জাতিই হল দ্বিধা বিভক্ত। পাকিস্তান এখন নেই, কিন্তু শত্রুর প্রয়োজন। শত্রু হল জনগণ। জনগণ পরিণত হয় শত্রুতে। বাংলাদেশ স্বাধীন হওয়ায় অস্থানীয়দের স্থলে বাংলাদেশি বুর্জোয়াদের শাসন প্রতিষ্ঠিত হল। তারা নিজেদের স্বার্থর সাথে দেখা শুরু করলেন, ঠিক যেভাবে পাকিস্তানিরা দেখত তাদের আপন স্বার্থ। পাকিস্তান শেষ হয়ে গেছে তা যাক, কিন্তু শত্রু তো থাকতে হবে। শত্রু এখন কে? শত্রু এখন জনগণ। জনসাধারণের পক্ষের শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হলো সরাসরিভাবে। তেমনি চলল তাদেরকে নিজের লেজুরে পরিণত করার চক্রান্ত। জনগণ যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে। তাই তাদেরকে শুধু ধোঁকা দেবার জন্যই সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিল নিজেদের স্বার্থেই। বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, কিন্তু শাসক বুর্জোয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না। তাদের চরিত্রে রয়ে গেল মদসুদ্দি ধামা ধরার প্রবণতা। আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। কোন অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না, এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল। কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলতে বাধ্য হলেন যে তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন। যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা, তাদের বেশিরভাগই ভারতপ্রেমিক হয়ে দাঁড়ালেন রাতারাতি। প্রতিযোগিতার দৌড় শুরু হলো ভারতীয় মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চোরা কারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হবার। যে আওয়ামী লীগ চিরকাল ছিল মার্কিন ঘেঁষা, আমেরিকার প্রশ্নে যেখানে সোহরাওয়ার্দী এবং শেখ মুজিব মজলুম জননেতা মাওলানা ভাসানীর থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, ঐতিহাসিক কাকমারি সম্মেলনে সেই আওয়ামী লীগের এতটুকু কষ্ট হল না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে পড়ে ভারতের সাথে চুক্তির দস্তখত লিখে দিতে। মূল কথা, মুরব্বি চাই। স্বাধীন হয়েও স্বাধীন নয়, স্থানীয় বটে তবে জাতীয় নয়। প্রকৃতির আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিল জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যই। রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাকিস্তানি বণিক সম্প্রদায় এবং শিল্পপতিদের পরিত্যক্ত ব্যবসা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের পার্টির সদস্য ও সহযোগীদের পরিচালনার দায়িত্ব নিযুক্ত করা হয়। ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিটও দেওয়া হয় অব্যবসায়ী অনভিজ্ঞ পার্টি ওটারদের। অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য দলীয় সদস্যদের নব্য পুঁজিবাদী করার সুযোগ দেওয়া হলো সেই আদিম পদ্ধতিতে। এভাবে ৭১-এর আগের অধ্যায়ে পাকিস্তানিরা লুটপাট করেছে বাংলাদেশকে। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধূম্রজাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নব্য পুঁজিদের লুণ্ঠন। গরিব দেশবাসী আরও গরিব হলো। জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গেল ভেঙে। রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসেবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসারতাই প্রমাণ করেছিল আওয়ামী লীগ। যুদ্ধের সময় তাজউদ্দিন পুরোপুরিভাবে রুশ ভারতের প্রভাবাধীন ছিল। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর শেখ মুজিব ও সেই বলয়েরও প্রভাবাধীন হয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যে পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রাম বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত এবং ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনী বন্দর এবং সমুদ্র সীমার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের, এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয়। সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ ২ বছরকাল চট্টগ্রামে অবস্থান করে। ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই দুই নৌবাহিনীর সদস্যরা বন্দরের খাড়ি পরিষ্কার নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে। এভাবে বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব। বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন, রাষ্ট্রবিরোধী দুষ্কৃতকারীদের হুঁশিয়ার করে দিচ্ছি, প্রয়োজনে আমি লাল ঘোড়া দাবড়াইয়া দিব। সরকার এবং সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত। ১৯৭২ সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর বর্বর নির্যাতন শুরু হয়। এই নির্যাতনে শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেনি, তাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি সশস্ত্র পেটোয়া বাহিনী। রাজনৈতিক নির্যাতন এবং হয়রানির অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কাজী জাফর আহমেদ, ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ। তারা আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান।
তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার এবং সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র 9 মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়া গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা, ক্ষমতায় আসীন হয়ে গত মাসেই প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র ও জনতার সমাবেশে ও মিছিলে গুলি চালিয়েছেন তারা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্র, বিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছেন। রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরাসরি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী, ছাত্র, যুবকদের শায়েস্তা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করেছেন। 9 সেপ্টেম্বর 1972 সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের প্রতিটি বাড়ির দোরগোড়ায় মুজিববাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আঞ্চলিক, জেলা এবং মহকুমা পর্যায়ের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা হবে। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাঁশের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান 1 লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন 1 মে 1972-এ এবং সমাবেশে তিনি ঘোষণা দেন, আগামী 9 জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিনি সরকারের কাছে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট, সার্চ, ইন্টারোগেশন এবং শাস্তি দেবার ক্ষমতা দেওয়া হয়। এভাবেই মুজিব ভক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এক সভায় স্বয়ং শেখ মুজিবুর রহমান অতি দম্ভের সাথে তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, আমি আমার লাল ঘোড়া দাপড়াইয়া দেব। ইঙ্গিতটি ছিল আওয়ামী লীগের বেসরকারি বাহিনীগুলোর প্রতি। শ্রমিক লীগের নেতার ওই অভিযান শুরু হওয়ার 7 দিনের মাথায় খুলনায় পুলিশ এবং লাল বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। দেশের অন্যান্য অঞ্চলেও ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীর হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত মোজাফফর ন্যাপও ওই ধরনের ঔদত্ত বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হয়। জনাব মোজাফফর আহমেদ এক বিবৃতিতে বলেন, স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংগঠনের দায়রার বাইরে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো ওই ধরনের বর্বরতা করে চলছে অবিরাম। তারা ইচ্ছা অনুযায়ী কারফিউ জারি করে স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানসিক জুলুম করছে। প্রশাসন এবং পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন। মেজর জলিল বীরুত্তম বন্দী হলেন। পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছু লুট করে ভারতে পাচার করতে থাকে। মেজর জলিল এই সমস্ত লুটপাটের বিরোধিতা করেন। তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরও মিত্রবাহিনী লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে। 1972 সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দী করে। ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সমগ্র জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। 11 মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেবার জোর দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপিত হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকেও। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলসের অধীনেই তার বিচার করা হবে। সরকারের এই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। আর্মি, মুক্তিযোদ্ধা এবং জনগণ ক্ষেপে ওঠে। প্রচণ্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে। প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে 2 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রাণ দিতে হয়। 1 জানুয়ারি 1973 ঢাকার রাজপথ আবারও রক্তে রঞ্জিত হল। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। এই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস USIS দপ্তরের সামনে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাঁদুনি গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর বর্বরোচিতভাবে গুলি চালায়।
গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আরেকজন ছাত্র। স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যারই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোনেম খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈরশাসনের জন্য ধিক্কৃত হয়েছিল জনগণের কাছে। একই ন্যাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছর পরই আওয়ামী লীগ সরকার এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। প্রেসক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরচিত প্রাণহানিকর আচরণ। সেদিন পুলিশি নির্যাতনের হাত থেকে সাংবাদিক ফটোগ্রাফারও রেহাই পাননি। মুজিব সরকারের পুলিশ বাহিনীর উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে নির্মমভাবে। সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেওয়ারই প্রয়োজন বোধ করেননি সেদিন। গুলি চালানোর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে ঘেরা রক্তরঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন 2রা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। কয়েকদিন প্রফেসর মোজাফফর আহমদ ঘোষণা করলেন আওয়ামী লীগের ছাত্র হত্যা ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপেরই নামান্তর। আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল, শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য। 3রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস, 1972 সালের 6 মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন। সংবাদপত্র, টিভি, বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিসে, আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানান। 7 মার্চ 1973 প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ এবং দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রভৃত খুন প্রভৃতির খবর পাওয়া যায়। 8 মার্চের দৈনিক সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল, সিলেট 1 কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামের 31টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেপ্তার, ধামরাইতে রক্ষী বাহিনী সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে, একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে। জাসদের 2 জন কর্মী হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি, পটিয়ায় ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিচ্ছে, কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচন প্রহসনে পরিণত, কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস, ভোট ন্যাটের 2 দৃশ্য প্রভৃতি। 9 মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেড ক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহকে নির্বাচন প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। 9 মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভবনে নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন।
বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই অকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের দাবিদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। 9 জুলাই প্রেসক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডক্টর আলিম রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন এবং সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যম ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনগণকে ভোটদানে বিরতই শুধু করেনি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থ যথেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলনীয় ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে 2 জন ছাত্রনেতা হত্যার কথা উল্লেখ করে ডক্টর রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নীল নকশায় আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার এবং গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানো খেলার নির্বাচনে 300 আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10 মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচার অভিযানের সময় নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী এবং রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালোরাত্রি বলে আখ্যায়িত করেন। 11 মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7 মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আলবদর, স্বাধীনতার শত্রু। এই বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বায়তুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার।